চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি তোমাদের বলেছিলাম যে 2025-এ ম্যাপ পয়েন্টিংয়ে কি করে 10-এ 10 পাবে, তার জন্য আমি কতগুলো সিলেক্টিভ ম্যাপ পয়েন্টিং যেগুলো পরীক্ষায় বারবার আসে বা আসার সম্ভাবনা আছে সেগুলোকে আমি করে রেখেছি এবং ম্যাপ পয়েন্টিং করছি। তো তোমরা ম্যাপ নিয়ে আমার সঙ্গে পয়েন্টিং করো। আশা করি মাধ্যমিকে তোমরা এর মধ্যে থেকেই পেয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, স্টুডেন্টরা ম্যাপ পয়েন্টিং করে এসেও 10-এ 10 পায় না। তো এই সমস্যা আছে কিছুটা ক্ষেত্রে। এই সমস্যা যাতে না হয় সেটাকেও আমি বলবো, এবং মোস্ট রিপিটেড এবং মোস্ট মানে যেগুলো বেশি আসে পরীক্ষায় সেগুলো তো বলবো, এবং কোন কোন গুলো করবে এবং কিভাবে করবে সেগুলোকেও তুলে ধরবো। আসা যাক আমাদের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদের বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চলো শুরু করা যাক আমাদের ভিডিও। তো আমাদের ভিডিওর প্রথম যে ম্যাপ পয়েন্টিংটা রয়েছে সেটা হচ্ছে আমরা ভারতের ভূপ্রকৃতি দিয়ে শুরু করব। তো ভারতের ভূপ্রকৃতি দিয়ে শুরু করতে গেলে যে জিনিসটা প্রথম আসে, প্রথম যেটা নেবো সেটা হচ্ছে কারাকোরাম। তো কারাকোরাম পর্বত আছে। এই কারাকোরাম পর্বতের যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট K2। তোমরা আমার সাথে সাথে ম্যাপ পয়েন্টিং করতে থাকো, ম্যাপ নাও এবং পয়েন্টিং করো। চলো প্রথম আসি K2। K2 কোথায় আছে? K2 আছে কারাকোরাম পর্বতে, এইখানটা আছে, এইখানটাতে K2। ঠিক আছে, তো K2 তোমরা পয়েন্টিং করো। K2 এর আরেকটা নাম কি হচ্ছে গডউইন অস্টিন। তো গড উইন অস্টিন, তাহলে এই দুটো মনে রাখবে। তো K2 বা গডউইন অস্টিন, বা দিতে পারে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পয়েন্টিং করো। যে কোনো একটা দিতে পারে তিনটের মধ্যে। ঠিক আছে, তো এটা তোমরা পয়েন্টিং করো ম্যাপ পয়েন্টিং। সেকেন্ড প্রশ্ন কি আছে? সেকেন্ড প্রশ্ন আছে শিবালিক। শিবালিক কোনটা কি আমি দেখাচ্ছি ভালো করে, তোমরা দেখো। শিবালিক যেটা আছে, আমরা যদি হিমালয়কে ভাগ করি, যদি ক্রস সেকশন করি, তাহলে আমরা হিমালয়ের আমরা চারটে মোট ডিভিশন পাবো। এই যে প্রথম ডিভিশনটা পেলাম আমরা ট্রান্স হিমালয়, যেটা নেপাল ছাড়িয়ে তিব্বত মালভূমিতে পড়ছে। ঠিক আছে, ট্রান্স হিমালয়। তারপরে পাবো হচ্ছে হিমাদ্রি হিমালয়, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, এটা হচ্ছে হিমালয়ের সব থেকে উচ্চতম অংশটা হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, তারপরে পাবো হিমাচল হিমালয়, এটা হলো হিমাচল হিমালয়। এর নিচে পাবো শিবালিক, তাহলে শিবালিকটা পেয়ে গেলাম। এইটা শিবালিক হচ্ছে, এইটা হচ্ছে শিবালিক। ঠিক আছে, অ্যাড্রেস মনে রাখবে। এই শিবালিক, হিমাচল, হিমাদ্রি কিন্তু নির্বিচ্ছিন্ন নয়। কেসটা কি হয়েছে, এক জায়গায় হয়তো মার্চ পড়ে গেছে কোনো ক্ষেত্রে। তো এইটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে হিমাচল হিমালয়, এইখানে পাবে। আর নিচে হবে শিবালিক। চলো শিবালিকটা পয়েন্টিং করলে কেমন হয় দেখা যাক। শিবালিকটা পয়েন্টিং করলে কেমন হবে তোমাদের তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। শিবালিক দেখতে কেমন হয় দেখো, আমি আঁকছি। তোমরা শিবালিক, যখন শিবালিক তোমরা দেখবে, শিবালিক যখন তোমরা আঁকবে, তো এইখান থেকে আঁকতে পারে এভাবে, এইভাবে আঁকবে। ঠিক আছে, এটাকে শিবালিক পর্বতের মধ্যে পড়ছে, তাহলে এইখান থেকে এরকম একটা পর্বতের চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে একটা পর্বতের চিহ্ন দিয়ে দেবে। আর আমি যেটা বলছিলাম যে অনেক সময় ম্যাপ পয়েন্টিং করে এসেও 10-এ 10 পাই না, এবং কেন পাই না সেটা তো আমি বলছি। দেখো, তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করে ম্যাপের নিচে জায়গা পাবে, তো জায়গা যখন পাবে তখন একটা কি করবে, যেহেতু 10টা ম্যাপ পয়েন্টিং করবে, এবং ছোট্ট পেন্সিল দিয়ে বক্স করবে, স্কেল পেন্সিল। ঠিক আছে, সবসময় স্কেল পেন্সিল ইউজ করবে। ভূগোলের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সুন্দর প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে লিখবে সূচক, কি লিখবে এখানটায়, সূচক লিখবে। সেটা হচ্ছে এই যে বক্সটা করেছি, এই বক্সটার মধ্যে সূচকটা লিখবে। ঠিক আছে, এই বক্স মধ্যে সূচকটা লিখলে, সূচক লেখা হয়ে গেল। এরকম ছোট ছোট বক্স করবে। ঠিক আছে, বক্স করলে এরকম যদি K2 হয় তাহলে এখানে লিখবে K2। শিবালিক যদি হয় এরকম, যদি শিবালিক হয় এরকম পর্বতের চিহ্ন দেবে, লিখবে শিবালিক। ঠিক আছে, এরকম পয়েন্ট করে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ছোট ছোট বক্স করে
1 2 3 4 5 6 7 8 9 10 লিখবে, দিয়ে ম্যাপ পয়েন্টিংটা করে আসবে, তাহলে তোমরা 10 এ 10 পাবে, এটা 100% কনফার্ম। ঠিক আছে, আমি 100% শিওর। আমি যখন অনলাইনে ছাত্রছাত্রী পড়াই সেখানেও বলি, এবং অফলাইনে ছাত্রছাত্রী পড়াই সেখানেও বলি, এবং আমার অনেক ছাত্রছাত্রী 97 97 98 ও পেয়েছে। তো তোমরা আশা করি পাবে, তোমরা পড়াশোনা সেইভাবেই করো। ঠিক আছে, তো আসা যাক পরের ম্যাপ পয়েন্টে কি আছে। তা আমরা দুটো জিনিস দেখলাম, একটা দেখলাম কারাকোরাম, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2, আর একটা দেখলাম শিবালিক। শিবালিক কোথায় আছে? শিবালিক হচ্ছে হিমালয় পর্বতের একটা অংশ, সব থেকে কি বললাম, সব থেকে হচ্ছে নিচু অংশ। ঠিক আছে, মানে হাইটে কম, নিচু বলতে এখানে হাইটে কম। সব থেকে বড় হচ্ছে কি, সব থেকে উঁচু হচ্ছে তোমাদের হিমাদ্রি হিমালয়, তারপরে হচ্ছে হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হিমালয়। তাহলে দুটো এখনো পর্যন্ত ম্যাপ পয়েন্টিং করলাম। এই দুটো ম্যাপ পয়েন্টিং তোমরা করতে থাকো, আমি পরবর্তী ম্যাপ পয়েন্টিং আসি। ঠিক আছে, 3 নম্বর ম্যাপ পয়েন্টে কি হবে? 3 নম্বর ম্যাপ পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে? এখানে কাঞ্চনজঙ্ঘা আছে নেপাল আর সিকিমের বর্ডারে। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা যখনই কোনো পিক আঁকবে, মানে শৃঙ্গ আঁকবে, ঠিক আছে, মানে কোনো পর্বতচূড়া আঁকবে, এরকম ত্রিভুজ আকৃতির চিহ্ন দেবে। ঠিক আছে, এটা তার সূচক। প্রত্যেকটা মানচিত্রে বা ম্যাপ পয়েন্টে আলাদা সূচক থাকে। তো সূচকগুলোকে খেয়াল করে পর্বতমালা যখন আঁকবে, এরকম দেখবে বইয়ে এরকম টানা একটা দেওয়া আছে। ঠিক আছে, এরকম টানা দেওয়া আছে, কিংবা কোনো কোনো বই দেখবে এরকম দেওয়া আছে। তো সব বই সমান নয়, তোমরা যেটা একটা স্ট্যান্ডার্ড বই নেবে, তোমাদের স্কুল থেকে যে বইটা প্রেফার করছে সেটাই নেবে, অসুবিধা কিছু নেই। নিয়ে তোমরা যেভাবে দেওয়া আছে ওখানে সেইভাবে তোমরা পয়েন্টিং করে আসবে। ঠিক আছে, তো পরবর্তী যেটা আসবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের ম্যাপ পয়েন্টিং, সেটা হচ্ছে কি, হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত কোথায় আছে? একটা মজার জিনিস তোমাদের দেখাবো। আরাবল্লী আছে গুজরাটের, এই যে গুজরাট আছে, গুজরাটের এই এই যে গুজরাটের পালানপুর থেকে এই দিল্লি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই পর্যন্ত বিস্তৃত, দিল্লি পর্যন্ত বিস্তৃত। এইটা হচ্ছে তোমাদের আরাবল্লী পর্বতমালা। তো আরাবল্লী যে পর্বতমালা আছে, এটা পৃথিবীর প্রাচীনতম পর্বতমালা। ঠিক আছে, আরাবল্লী পৃথিবীর প্রাচীনতম পর্বতমালা। তাহলে এইখান থেকে ডাইরেক্ট তোমাদের আরাবল্লী দিতে পারে, কিংবা পৃথিবীর প্রাচীনতম পর্বতমালা হিসেবে দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। তোমরা ম্যাপ পয়েন্টিং করবে। দেখো, অনেক বইয়ে, কোনো বই এটা এরকম দিয়ে আছে, কোনো ব্যাপারটা এরকম দিয়ে আছে। দেখো, আমি যেই বইটা ফলো করি, তোমাদের আমি বইটা দেখাই, যেটা একদম অথেন্টিক এবং জেনুইন বই, সেটা হচ্ছে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এবং এই বইটা দেখলে যে ম্যাপ পয়েন্টিং গুলো দেখবে, সেটা হচ্ছে ঠিক একটা, দেখো এইভাবে সব করা আছে সুন্দর করে, 3D পিকচারের মতো দেখতে লাগবে। তোমরা যদি কাছ থেকে বইটা দেখো তাহলে এইভাবে দেখতে লাগবে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, না ভালোভাবে বুঝতে পারছো কিনা, আমি সেটা বুঝতে পারছি না। বাট তোমরা যদি এই বইটা কেনো, তাহলে তোমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কোনোদিন কোথাও ভুল হবে না। তো বইটার নাম হচ্ছে অক্সফোর্ড স্কুল অ্যাটলাস। এটা 32 এডিশন, এখন অনেক এডিশন হয়ে গেছে। তোমরা এই বইটা ফলো করতে পারো। এই বইটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। তোমরা যদি ভূগোল অনার্স পড়ো বা ভূগোলে পরবর্তীকালে এগিয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। চলো আর কথা না বাড়িয়ে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমি পরবর্তী ম্যাপ পয়েন্টিং আসি। তাহলে পরবর্তী ম্যাপ পয়েন্টিং কি আছে? পরবর্তী ম্যাপ পয়েন্টিং আছে সেটা হচ্ছে বিন্ধ্যাঞ্চল বা বিন্ধ্য পর্বত। তো এই বিন্ধ্য পর্বত কোনটা? বিন্ধ্য পর্বত হচ্ছে এইখানে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এটা যে বিন্ধ্য পর্বত, এরকম পর্বতের চিহ্নগুলো এঁকে দেবে। ঠিক আছে, এটা বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত মনে রাখবে একটা জিনিস কি, আমি এই যে প্রশ্নটা বলছি, যে ইনফরমেশনটা দিচ্ছি, এই ইনফরমেশনটা বিন্ধ্য পর্বতের রেসপেক্টে, এই বিন্ধ্য পর্বত ভারতকে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া, এই দুটো ভাগে ভাগ করেছে। কি বললাম? বিন্ধ্য পর্বত ভারতকে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটো ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবং প্রাচীনকালে এই বিন্ধ্য পর্বতের উত্তর দিকটা বলা হতো আর্যবর্ত, এবং দক্ষিণ দিকটা হলো দাক্ষিণাত্য। কি বললাম? এই যে দিকটা আছে আর্যবর্ত এবং দাক্ষিণাত্য। আর একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দিই, সেটা ভূগোলের রেসপেক্টে। এই বিন্ধ্য পর্বত অ্যাকচুয়ালি ভারতের জলবিভাজিকা সৃষ্টি করে। কি বললাম? বিন্ধ্য পর্বত ভারতে কি সৃষ্টি করে? জলবিভাজিকা সৃষ্টি করে। কিরকম? হচ্ছে বিন্ধ্য পর্বতের এদিকে যে নদ নদীগুলো আছে, গঙ্গা, ঠিক আছে, যমুনা, ঠিক আছে, আরো যে নদ নদীগুলো আছে, ঠিক আছে, এখানে অনেক নদ নদী আছে। তো এইগুলো মানে উত্তর ভারতের নদ নদী। এবং এইখানে যে নদ নদী পাবে, গোদাবরী, ঠিক আছে, কৃষ্ণা, কাবেরী, হ্যাঁ,
তো এগুলো দক্ষিণ ভারতের নদ নদী। তাহলে আমি কি পেলাম, এই বিন্ধ্য পর্বত, এই যে পর্বতটা না, এই উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী দুটো আলাদা ডিভিশনে ভাগ করেছে। যখন কোনো উচ্চভূমি দুটো আলাদা, দুটো নদী অববাহিকাকে আলাদা করে, কি বললাম, যখন কোনো উচ্চভূমি দুটো নদী অববাহিকাকে আলাদা করে তখন তাকে বলে জলবিভাজিকা। তাহলে বিন্ধ্য পর্বত হলো ভারতের একটা জলবিভাজিকা। ঠিক আছে, আশা করি তোমরা নোট ডাউন করছো। আমার যদি সেশনটা ভালো থাকে, আমার যদি সেশনটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করবে। চলো পরবর্তী ম্যাপ পয়েন্টিং আসা যাক। পরবর্তী ম্যাপ পয়েন্টিং কি বলেছে, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর কোথায় মালভূমি আছে, তোমরা জানো ছোটনাগপুর মালভূমি আছে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, ঝাড়খণ্ডের কিছুটা অংশ, উড়িষ্যার কিছুটা অংশ এবং বিহারের কিছুটা অংশ। ঠিক এইখানটায় পড়বে ছোটনাগপুর মালভূমি। তো এইখানটা আমি করে দিলাম, একটা সেট করে দিলাম টুকটুক করে, ঠিক আছে। তোমরা এরকম সেট করে দেবে যখন করবে। এদিকে রাজমহল পাড়া যেটা বাদ দাও, ঠিক আছে, বিহার রাজমহল পাড়াতে বাদ দাও, ঠিক আছে। এই কাজ ছোটনাগপুর মালভূমি আছে। ছোটনাগপুর ভারতের সব থেকে কি, সব থেকে হচ্ছে ভারতের যতগুলো মালভূমি আছে তার মধ্যে খনিজ সম্পদ সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে ছোটনাগপুর মালভূমি গেল। এরপরে ম্যাপ পয়েন্টিং কি আছে, এরপরে ম্যাপ পয়েন্ট আছে মেঘালয় মালভূমি। কোথায় আছে, এইখানটা, ঠিক আছে। এইখানটা যে মেঘালয় মালভূমি, এই মেঘালয় মালভূমি খুব একটা ইম্পর্টেন্ট মালভূমি। এটা যে ছোটনাগপুর মালভূমির একটা এক্সটেনশন পার্ট। বাট আমাদের যে মেঘালয় মালভূমি, এটা কি বললাম, মেঘালয় মালভূমি, মেঘালয় মালভূমি, ঠিক আছে, মেঘালয় মালো, এটা মনে রাখবে। আর এটা কি বললাম, ছোট নাগপুর মালভূমি, ছোট নাগপুর মালভূমি, পুর মালভূমি, নাগপুর মালভূমি, ঠিক আছে। তাহলে দুটো হয়ে গেল, মেঘালয় মালভূমি, ছোট নাগপুর মালভূমি। আর একটা ইম্পর্টেন্ট মালভূমি পাবে, দাক্ষিণাত্য মালভূমি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 1 বছর অন্তর অন্তর পরীক্ষায় দেয়, দাক্ষিণাত্য মালভূমি, ঠিক আছে। তো এটা দাক্ষিণাত্য মালভূমি খুব ইম্পর্টেন্ট। আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেই বছরে এইটা পরীক্ষায় পড়েছিল। ঠিক আছে, তাহলে কি বললাম মালভূমির মধ্যে, এক হচ্ছে ছোটনাগপুর বললাম, এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বললাম, মেঘালয় মালভূমি পড়লাম, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি বললাম, দাক্ষিণাত্য মালভূমি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা তিনটে যে মালভূমি বললাম, এই তিনটে মালভূমি তোমাদের ক্ষেত্রে এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করি মালভূমি থেকে এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমি তার আগে এটা পরিষ্কার করে নিই আমার স্ক্রিনটা, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে প্র্যাকটিস করো। আশা করি তোমরা ম্যাপ পয়েন্টিং এ 10-এ 10 পাবে। চলো দেখা যাক পরের কি আছে। তো বিন্ধ্য সাতপুরা হয়ে গেছে, ছোটনাগপুর হয়ে গেছে, শিবালিক হয়ে গেছে, মেঘালয় হয়ে গেছে। তাহলে ভূপ্রকৃতি থেকে এগুলি তোমার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। চলো তাহলে তোমরা, আশা করি তোমরা এগুলো ম্যাপে পয়েন্টিং করে ফেলেছো, একটু দেখে শুনে করবো, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, কয়েকটা কিলোমিটার সরে গেলে অনেক সরে যাবে। ঠিক আছে, পরবর্তী ম্যাপ পয়েন্টে কি আছে দেখা যাক। পরবর্তী ম্যাপ পয়েন্টে ভারতের নদ নদী আছে। তো নদ নদীর ক্ষেত্রে আলাদা আমি কালি ইউজ করছি। তো নদ নদীর ক্ষেত্রে যে প্রথম যে নদ নদীটা আসে ভারতের কাছে হচ্ছে গঙ্গা। গঙ্গা ঠিক এইখান থেকে উৎপত্তি হচ্ছে, গঙ্গোত্রী গোমুখতে উৎপত্তি হচ্ছে, এইখান থেকে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে, ঠিক আছে। গঙ্গা গঙ্গোত্রী, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গোমুখতে উৎপত্তি হয়ে এইখান থেকে গিয়ে একদম পড়েছে মানে বঙ্গোপসাগরে। প্রধান নদী হচ্ছে, প্রধান শাখা নদী দুটো ভাগ করেছে, একটা হচ্ছে হুগলি, এটা হচ্ছে পদ্মা। তাহলে এটা হচ্ছে হুগলি, এটা হচ্ছে হুগলি, হুগলি এখানটা, ঠিক আছে, এটা হচ্ছে হুগলি, এটা কি বললাম, পদ্মা। তো দুটো শাখা নদীতে ভাগ হয়েছে, এটা বিষয় নাই। বিষয়টা কি হচ্ছে, গঙ্গা। গঙ্গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ঠিক আছে। তোমরা দেখতে থাকো আমার ক্লাসটা। আচ্ছা, গঙ্গা হয়ে গেল, গঙ্গার উৎপত্তি বলে দিলাম। এরপর আসি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদিও এবছর গঙ্গাটা বেশি ইম্পর্টেন্ট, তাও ব্রহ্মপুত্র বলে দিচ্ছি, যদি কোনো কারণে ব্রহ্মপুত্র চলে আসে সেই জন্যই বলে দিলাম। চলো ব্রহ্মপুত্র উৎপত্তি, এই যে এইখানে তিব্বতের মানস সরোবরের চেমাইন্দু হিমালয়তে উৎপত্তি হয়েছে। তিব্বতের মানস সরোবরের চেমাইন্দু হিমবাহতে উৎপত্তি হয়ে সাংপো নাম নিয়ে ভারতের এই যে সিনট্যাক্সিয়াল বেল্টে ঢুকে, ঠিক আছে, ঢুকে আসামের মধ্যে দিয়ে এখানে বাংলাদেশে প্রবেশ করে, ঠিক আছে। যখনই বাংলাদেশে প্রবেশ করলো নাম নিচ্ছে কি, নাম নিচ্ছে যমুনা, ঠিক আছে, নাম নিচ্ছে যমুনা।
যমুনা নাম নিল, এটাই ইম্পর্টেন্ট নয়। বাংলাদেশের নদী এতটা ইম্পর্টেন্ট নয়। তোমরা যেটা করবে, যেটা সব বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে, যার জন্য তোমরা নাম্বার পাও না, সেটা হচ্ছে যখনই তোমরা নদ নদী আঁকবে, সেই নদ নদী আঁকার সময় একটা অ্যারো চিহ্ন দেবে। যদি না অ্যারো চিহ্ন না দাও না, তুমি যত ভালোই গঙ্গা আঁকো আর যত ভালোই পদ্মা আঁকো, তোমাকে একটা নাম্বারও দেওয়া হবে না। কি বললাম? যত ভালোই গঙ্গা আঁকো বা যত ভালোই পদ্মা আঁকো, তোমাকে নাম্বার একটাও দেবে না। তো যখনই নদ নদী করবে, তার সঙ্গে অ্যারো চিহ্নটা অবশ্যই দেবে। অ্যারো চিহ্ন ছাড়া নদ নদীতে কোনো ভ্যালু থাকে না। নদ নদীতে কোন দিকে বইছে, নদ নদী এই যে উৎপত্তি হলো এইখানে পড়ছে, এটা তো ব্ল্যাঙ্ক ম্যাপ, কিছু লেখা নেই। না এটা তুমি জানো বঙ্গোপসাগর, অন্য তো কেউ জানে বঙ্গোপসাগর, তুমি জানো এটা হিমালয়, অন্য কেউ তো জানে না এটা হিমালয়। তো ব্যাপারটা হচ্ছে নদীটা এদিক থেকে এদিকে যাচ্ছে না এদিক থেকে এদিকে যাচ্ছে, কেউ বুঝবে না। তাই জন্য এটাই বলবো, যখনই তোমরা ম্যাপ পয়েন্টিং করবে নদ নদীর ক্ষেত্রে, তোমরা একটা অ্যারো চিহ্ন দেবে। ঠিক আছে? তাহলে আমাদের ব্রহ্মপুত্র আর গঙ্গা হয়ে গেল। খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো নদী তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, 2025 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই দুটো নদী খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কি আছে দেখা যাক। পরবর্তী আছে দুটো খুব ইম্পর্টেন্ট নদী হচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা মনে রাখবে, ভারতের যদি ম্যাপ পয়েন্টিং দেয় 2025 সালে, সেই 2025 সালে ম্যাপ পয়েন্টে যেটা ইম্পর্টেন্ট, সাউথ ইন্ডিয়ান রিভার গুলো খুব দেয়, মানে দক্ষিণ ভারতের নদ নদীতে খুব দেয়। তো দক্ষিণ ভারতের নদ নদীর ক্ষেত্রে যেটা আছে, প্রথম আছে গোদাবরী। এই মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে নাসিক ডিস্ট্রিক্টে এখানে উৎপত্তি হয়েছে, এইভাবে গেছে, এটাই গোদাবরী। তো গোদাবরী গেছে, গোদাবরী গিয়ে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। কোথায় পড়েছে বললাম? বঙ্গোপসাগরে পড়েছে, তাই তো? বঙ্গোপসাগরে পড়েছে গোদাবরী। মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বরের নাসিক ডিস্ট্রিক্ট উৎপত্তি হয়েছে। মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বরের নাসিক ডিস্ট্রিক্টে উৎপত্তি হয়ে একদম পড়েছে, সেটা হচ্ছে এই যে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে? বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে? এরকম একটা অ্যারো চিহ্ন দেবে। তো গোদাবরী হয়ে গেল, এইখানটা একটু ডেল্টা আছে। এইখানটা হচ্ছে গোদাবরী আর কৃষ্ণা কি আছে, এইখানটা কৃষ্ণা আছে, মনে রাখবে। গোদাবরী আর কৃষ্ণা হয়ে গেল। এর মাঝখানে একটা হ্রদ আছে, কি হ্রদ? কোলেরু হ্রদ। তাহলে কি পড়লাম? কোলেরু হ্রদ পড়লাম। এটা খুব ইম্পর্টেন্ট। এইটা প্রত্যেক বছর 1 বছর ছাড়া ছাড়া অন্তর দেয়। তাহলে কোলেরু হ্রদ আছে কোথায়? এইখানে গোদাবরী আর কৃষ্ণা, এই দুটি নদীর মাঝখানে কোলেরু হ্রদ আছে। ঠিক আছে? তাহলে গোদাবরী পড়লাম, কৃষ্ণা পড়লাম। আর কি পড়বে এখানে? একটা হ্রদ আছে, পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ খুব ইম্পর্টেন্ট। পুলিকট হ্রদ, এইগুলো ভালো করে পড়ো যেগুলো বলছি। পুলিকট হ্রদ, ঠিক আছে? আর একটা নদী আছে কাবেরী। কাবেরী, তাহলে কি বললাম? এটা হচ্ছে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা, কাবেরী। এই তিনটে রিভার এবছর মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এ খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস খেয়াল করবে, তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে, ম্যাপ পয়েন্টিং এ নাম্বার পাবেই, প্লাস এইখানে তোমাদের 1 নম্বরের প্রশ্নও আসতে পারে এখান থেকে। ঠিক আছে? 1 নম্বর বা এমসিকিউ যে কোনো একটা আসতে পারে। তোমরা এইগুলো ভালো করে খেয়াল করো, আমার সঙ্গে তোমরা লেগে থাকো, এবং আশা করি তোমরা ম্যাপ পয়েন্টিং এ 10-এ 10 পাবে। ঠিক আছে? এই একটা সিঙ্গেল ভিডিওতে তোমরা 10-এ 10 পাবে। ঠিক আছে? তোমরা এগুলো পড়তে থাকো। তাহলে কি হয়ে গেল? আমরা যেটা করলাম ম্যাপ পয়েন্টে নদ নদী করলাম, কিছু নদী বাকি আছে। কি বাকি আছে দেখা যাক। সবরমতী রিভার। সবরমতী গুজরাটে অবস্থিত। এইখান থেকে উৎপত্তি হয়ে এইখানে কচ্ছের রনে পড়ে সবরমতী রিভার। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিভার। ঠিক আছে? সবরমতী রিভার হয়ে গেল। ওকে। আর একটা হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ আর ডাল হ্রদ। উলার হ্রদ, ডাল হ্রদ। আর একটা হ্রদ আছে এইখানটা, ঠিক চীন এবং ভারতকে নিয়ে গঠিত। এটা হচ্ছে প্যাংগং সো লেক। প্যাংগং সো লেক। ঠিক আছে? লেক, এইটা হচ্ছে নোনা জলের হ্রদ। এই দুটো হচ্ছে মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে? এটা হচ্ছে উলার। এটা কি বললাম? উলার। উলার। এটা কি বললাম? ডাল বললাম। ঠিক আছে? ডাল উলার। এই যে উলার লেকটা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এই এই যে উলার লেকের মধ্যে ঝিলাম নদীটা গেছে। ঠিক আছে? ঝিলাম নদী। ঝিলাম নদীর বাংলাটা ঠিক মনে পড়ছে না। যেখানে 5টা নদ নদী আছে, সিন্ধু নদী, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সুতলেজ। তোমাদের তোমাদের যদি ঝিলাম নদীর বাংলা টার্মটা মনে থাকে, বা যদি কারো 5টা নদীর টার্ম মনে থাকে, তোমরা কমেন্টে জানাও। আশা করি তোমরা কমেন্টে জানাবে।
ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল নদ নদী হয়ে গেল। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট, এইখানে যেটা দেয় যে মণিপুরে আছে লোকটাক লেক। কি বললাম? লোকটাক, লোকটাক হ্রদ। ঠিক আছে, তো লোকটাক হ্রদটা এটা হচ্ছে কি জলের হ্রদ? এটা হচ্ছে তোমার মিষ্টি জলের হ্রদ। তাহলে এই একটা পেলাম মিষ্টি জলের হ্রদ, এই একটা মিষ্টি জলের হ্রদ পেলাম, এই একটা পেলাম, এইখানটা পেলাম প্যাংগং সোলেক। এটা কি জলের হ্রদ বললাম? এটা হচ্ছে নোনা জলের হ্রদ। আর একটা হ্রদ সম্বর হ্রদ রাজস্থানে, এটা হচ্ছে নোনা জলের হ্রদ। নোনা, নোনা। এই যে হ্রদটা সম্বর, এগুলো প্লায়া বলা হয়। প্লায়া, কারণ মরুভূমি অঞ্চলে বিভিন্ন নদী এসে মিশছে। ঠিক আছে, তো প্লায়া হ্রদ। ঠিক আছে, মনে রাখবে তাহলে এটা হচ্ছে প্লায়া হ্রদ। তবে ম্যাপ পয়েন্টিং এ প্লায়া হ্রদও দিতে পারে। তো যেগুলো করাচ্ছি তোমরা মন দিয়ে করো। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল ভারতের নদ নদীর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এইখানে দেয় সেটা হচ্ছে চিল্কা হ্রদ। এইখানে চিল্কা হ্রদ, চিল্কা, চিল্কা, চিল্কা খুব ইম্পর্টেন্ট। চিল্কা তোমাদের পরীক্ষার রেসপেক্ট অফ পয়েন্ট অফ ভিউতে তোমরা খুব ইম্পর্টেন্ট। এটা চিল্কা হ্রদ। ঠিক আছে, চিল্কা হ্রদ। এইখানে যে কয়াল, এইখানে যে কয়াল, ঠিক আছে, এটা আমি যে বলছি না, এখানে 1 নম্বরে কি করা আছে? ভেম্বানাথ কয়াল, ভেম্বানাথ, ভেম্বানাথ, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম কয়াল। ঠিক আছে, তাহলে এইগুলো মনে রাখবেন। এইখানে কয়াল, মালাবার উপরে কয়াল জিনিসটা কি বলেছি তোমাদের? এটা তো সমুদ্রের আরব সাগর, আরব সাগর থেকে আমরা জানি সাগরে বড় বড় ঢেউ দেয়, কিন্তু এইটা যে বালির পাহাড়, এটা কি বলে না? বালির পাহাড়। ঠিক আছে, এই বালির পাহাড়ে এদিকটাতে জল আছে, এইখানটা জল আছে, এখানে জল আছে, কিন্তু এইখানে যেমন ঢেউ আর এদিকটাতে না অত ঢেউ নেই। ঠিক আছে, এবং এখানে জলটা না তো খুব নোনা সমুদ্রের মতো, না তো পানের যোগ্য মিষ্টি। দ্যাটস ওয়াই এইগুলোকে বলা হয় ব্র্যাকিশ ওয়াটার। ঠিক আছে, চিল্কা ওয়াটার ব্র্যাকিশ ওয়াটার লেগে মনে থাকবে। তো তোমরা এটা দেখবে। ঠিক আছে, আমি যখন পড়াবো ডিটেলসে পড়াবো, তোমাদের যদি কোনো সাজেশন থাকে, আমি ভূগোলে 100 কিভাবে পেতে হবে সেটা তোমাকে দেখাবো। কোনো ব্যাপার না, কোনো আহামরি কোনো শক্ত কাজ না। ভূগোলে ইতিহাসে 100 পাওয়া যায়। যারা ভাবে 100 পাওয়া যায় না, তাদের ভুল ধারণা। আমি আশা করি তোমরা আমার সাথে লেগে থাকো, আমি তোমাদের ভূগোলে 100 পাওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, মানে প্রশ্ন কমন করে দেবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো এবং আমি সাজেশন দেবো, তোমরা সাজেশন প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, আর তোমাদের ভূগোল বিষয়ে যদি কোনো ইনফরমেশন লাগে আমায় বলো, আমি সেই বিষয়ে ভিডিও করে দেবো। ঠিক আছে, তো পরবর্তী যে ম্যাপ পয়েন্ট নিয়ে সেখানে যাওয়া যাক, তার আগে আমি এইখানটা ভালো করে একটু নিই, আমার যে স্ক্রিনটা আছে একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, চলো দেখা যাক। তো নদ নদী হয়ে গেল। এবার কিছু ভারতের ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, সেটা হচ্ছে 1 নম্বর কি জায়গা আছে? বোম্বে হাই। কোথায় আছে? এখানে যে বোম্বে হাই, বোম্বে হাই, বোম্বে হাই হচ্ছে ভারতের একটি সমুদ্রে ভাসমান তৈল উত্তোলক কেন্দ্র। ঠিক আছে, বোম্বে হাই কোথায় আছে? এখানটা আছে বোম্বে হাই। আছে সমুদ্রে ভাসমান তৈল উৎপাদক কেন্দ্র। ঠিক আছে, এটা মনে করবেন। এরপর আছে মরু অঞ্চল। মরু অঞ্চল খুব ইম্পর্টেন্ট। ভারতের মরু অঞ্চলটা কোথায় আছে? মরু অঞ্চল এটা হচ্ছে এখানে ভারতের মরুভূমি, থর মরুভূমি আছে, মরুভূমি এখানে থর। এটা হচ্ছে মরু অঞ্চল। যখনই মরুভূমিটা করবে না, একবার যখন যদি মরুভূমি ম্যাপ পয়েন্টিং করো, ছোট্ট বক্স করবে, সূচকে বললাম, এরকম ছোট্ট ছোট বিন্দু দেবে, লিখবে মরু অঞ্চল। যদি বলে থর মরুভূমি, থর মরুভূমি লিখবে। ভারতের মরু অঞ্চল যেটা তোমাদেরকে দেবে সেটা এখানে লিখবে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার আসি উপকূল অঞ্চল, যেটা খুব ইম্পর্টেন্ট উপকূলের মধ্যে। সেটা কি উপকূল বলতো? সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। এইখান থেকে করমণ্ডল উপকূল। ঠিক আছে, তামিলনাড়ু যে উপকূলটা বলে করমণ্ডল উপকূল, পরীক্ষা খুব দেয় ভিভিআই। ঠিক আছে, পরীক্ষা খুব দেয় করমণ্ডল উপকূল, যেটা এবছর আসার চান্স প্রায় 99.9%। হচ্ছে মালাবার উপকূল। ঠিক আছে, মালাবার উপকূল। ঠিক আছে, এইখান থেকে দিতে পারে কেরালার উপকূল দিতে পারে, বা মালাবার উপকূল দিতে পারে।
তো যেটা খুশি দিতে পারে। এইখানটায় দিতে পারে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল দিতে পারে, ঠিক আছে। আর এইখানটা হচ্ছে উত্তর সরকার উপকূল, ঠিক আছে। উত্তর উত্তর সরকার সরকার উপকূল, ঠিক আছে। এই যে এইখানটা আঁকলাম, এই যে এইখানটা এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। মালাবারটা 99.9% চান্স আছে, ঠিক আছে, এই বছর পরীক্ষার জন্য। এইখানটা এইখানটা দিতে পারে বছরে দুবার। কেন বছরে দুবার বৃষ্টি হয়? যখন এইখান থেকে জলীয় বাষ্প বায়ুটা ফেরে, মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে, তো এই বঙ্গোসাগরটা কি করে নেয়? এই বঙ্গোসাগরটা জলীয় বাষ্প নেয়। জলীয় বাষ্প নেওয়ার সময় এইখানে কি হয়? এইখানে পাহাড় আছে, এটা কি পাহাড়? পূর্বঘাট পর্বতমালা। এই পূর্বঘাট পর্বতমালায় ধাক্কা খেয়ে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। ভারতে যত বৃষ্টিপাত হয় তার 90% শৈলক্ষে, ঠিক আছে। ওকে, তাহলে হয়ে গেল, বোম্বে হয়ে গেল, মরুভূমি হয়ে গেল, মরুস্থলী হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো হলো। এবার কি পড়বো? উচ্চ সরকার হয়ে গেল, করমণ্ডল হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, পক প্রণালী। পক প্রণালী কোথায় আছে? যেহেতু এখানে শ্রীলঙ্কা ম্যাপটা নেই, আমি পক প্রণালীটা দেখাচ্ছি, তোমরা দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তোমরা একটা কাজ করবে, ভালো করে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমার সঙ্গে ম্যাপ পয়েন্টিং করো। আশা করি তোমরা ম্যাপে 10 এ 10 পাবে। পক প্রণালী কোথায় আছে? পক প্রণালী আছে ভারতের শ্রীলঙ্কা মাঝখানে, ঠিক আছে, এই যে পক প্রণালী রেখেছে এখানে, পক প্রণালী, ঠিক আছে। হচ্ছে পক প্রণালী, মনে থাকবে এটা হচ্ছে পক প্রণালী। তো পক প্রণালী হয়ে গেল, এটা ভারতের শ্রীলঙ্কার মাঝে। এখানে রাম সেতু আছে বা অ্যাডামস ব্রিজ আছে, ঠিক আছে। অ্যাডামস ব্রিজ আছে। এখানে একটা ছোট্ট মতো দ্বীপ আছে রামেশ্বরম। এটা ভারতের মানে লাস্ট ভূখণ্ড, মূল ভূখণ্ডের। তো ওটা বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা পক প্রণালীটা পড়বে। ভারত ও শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী। একটা সাগর আছে এইখানে, যে মান্নার উপসাগর, এইখানটা, ঠিক আছে। মান্নার উপসাগর দেয় পরীক্ষায়। মান্নার মান্নার উপসাগর, পক প্রণালী, মান্নার উপসাগর দুটোই দেয়। এটা বঙ্গোসাগর, এটা ভারত মহাসাগর, ঠিক আছে। এই সরি, আরব সাগর। এই দুটোকে যোগ করেছে, কানেক্ট করেছে পক প্রণালী, ঠিক আছে। আলাদা করেছে ভারত আর শ্রীলঙ্কাকে, ঠিক আছে। এটা মনে রাখবে। তো পক প্রণালী হয়ে গেল। দেখা যাক পরবর্তী আমাদের ম্যাপ পয়েন্টিং কি আছে। তোমরা, আমি আবারও বলছি, তোমরা আমি যে ম্যাপ পয়েন্টিং গুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো হয়ে গেল, পক প্রণালী হয়ে গেল। ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। এইখানে আছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। ইন্দিরা ইন্দিরা পয়েন্ট পয়েন্ট, ঠিক আছে। ভারতের দক্ষিণতম বিন্দু, ঠিক আছে। এটা ম্যাপ পয়েন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভিভিআই। আমি তবু তোমাদের তোমাদের মানে পরীক্ষার এমসিকিউ রেসপেক্টে বলে দিচ্ছি, এটা হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী, ঠিক আছে। এটা হচ্ছে কিবিথু। কন্যাকুমারী কোথায় পড়ছে? তামিলনাড়ুতে পড়ছে। কিবিথু কোথায় পড়ছে? এটা পড়ছে অরুণাচল প্রদেশে পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে কিবিথু, জায়গাটার নাম কিবিথু। রাজ্য কোনটা? অরুণাচল প্রদেশ। এটা যে গুহারমতি পড়ছে কোথায়? গুজরাট। এখানে আছে ইন্দিরা কল, ঠিক আছে। এখানে ইন্দিরা কল, ইন্দিরা কল, ঠিক আছে। কল মানে কি? কল মানে হচ্ছে ইন্ডিয়া কল, অনেক সময় কল মানে বুঝতে পারি না, ঠিক আছে। কল মানে হচ্ছে দুটো পর্বত চূড়া মাঝখানে অর্ধচন্দ্রাকৃতি ভূমিরূপকে বলে কল, ঠিক আছে। এই যে অর্ধচন্দ্রাকৃতি ভূমিরূপ, ঠিক আছে, সেমি লুনার বলা হয়, যাকে ইংলিশে বলা হয়। এই একটা পর্বতচূড়া, এই একটা পর্বতচূড়া, এই দুটো পর্বতচূড়ার মাঝখানে এই যে অর্ধচন্দ্রাকৃতি ভূমিরূপ, তখন তাকে কল বলে। আর মনে রাখবে, দুটো পর্বতের মাঝখানের অংশ বলে ভ্যালি বা উপত্যকা। এটা পর্বত চূড়া মানে পাহাড়ের চূড়া, ঠিক আছে, এখানে দুটো হতে পারতো, ঠিক আছে। কিন্তু যদি দুটো পর্বতের মাঝের অংশ বলে ভ্যালি, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালি বা উপত্যকা। মনে রাখো ভালো করে। তাহলে এই গেল তোমাদের এইখানটা, ঠিক আছে। এইগুলো ভালো করে করো, আশা করি তোমাদের ম্যাপ পয়েন্টিং এ আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা ভালোভাবে পড়তে থাকো, আমার সঙ্গে সঙ্গে ম্যাপ পয়েন্টিং গুলো করো, প্র্যাকটিস করো, দেখতে থাকো। একটা সিঙ্গেল ভিডিও তোমরা 10 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে কি আছে দেখা যাক। পরবর্তীতে ভারতের একটু কৃষি থেকে আমরা আসি, ঠিক আছে। কৃষি থেকে যে প্রশ্নটা বারবার আসে, ঠিক আছে, সেটা হয় চা নাহলে কফি।
যেকোনো একটা আসবে প্রতি বছর, ঠিক আছে? চা এলে কফি আসবে না, কফি এলে চা আসবে, ঠিক আছে? ধরো দুটো যদি একসঙ্গে খেতে পারবে না, হয় চা খাবে না কফি খাবে। চা দেখো দার্জিলিংটা আর আসামটা, এই যে অঞ্চলটা, ঠিক আছে? কি বললাম? দার্জিলিং এবং আসাম, এই দুটো এলাকায় কি হয়? চা চাষ হয়, ঠিক আছে? দার্জিলিং এবং আসাম, দার্জিলিং এবং আসাম, এই দুটো এলাকায় কি হয়? চা চাষ হয়, ঠিক আছে? মনে রাখবে এই যে দার্জিলিং আসাম, চা, কি লিখলাম? চা, ঠিক আছে? আর কফি কোথায় হয়? কফি হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে? এইখানটায় কফি, এই দুটোর মধ্যে একটা আসে প্রতি বছর। আমি যখনই প্রশ্ন খুলে দেখি দুটোর মধ্যে একটা আসবে, ঠিক আছে? তোমরা আমার কথা মিলিয়ে নিও। এছাড়াও কি আসবে? ধান উৎপাদক অঞ্চল। আচ্ছা, ধান উৎপাদক অঞ্চল বলতে গিয়ে একটা জিনিস তোকে বলে রাখি, ক্লাইমেট মানে জলবায়ু। জলবায়ু কিন্তু মানুষের খাদ্যাভ্যাসকে মানে দারুণভাবে প্রভাবিত করে। কিরম দেখো প্রভাবিত করে তোমরা সবাই জানো, ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করে দেখো, এই জলবায়ু, জলবায়ু যেমন হবে মানুষের খাদ্যাভ্যাস তেমন হবে, ঠিক আছে? দেখা যাক কি হবে। এই মানুষের জলবায়ু মানুষের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করে। এইটা একটা আমি রেখা যদি টানি, ঠিক আছে? এই রেখা যদি আমি টানি, এই রেখাটার, ঠিক আছে? এই রেখাটার এদিকে না দেখবে সব কি আছে? রাইস প্রোডাকশন বেশি হয়, মানে ধানের উৎপাদন বেশি হয়। তাহলে এরা সচরাচর ভাতই খাবে, তাই তো? কিন্তু এদিকটা যদি খেয়াল করো, এদের গমের প্রোডাকশন বেশি, গমের প্রোডাকশন বেশি। তো গমের প্রোডাকশন বেশি হলে ওরা রুটি জিনিস খাবে, পরোটা খাবে। এইখানটা ভালো বৃষ্টিপাত হয়, ঠিক আছে? এই জায়গাটা, ঠিক আছে? কেরালা বৃষ্টিপাত হয়, এখানে তামিলনাড়ুতে ভালো বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত হয়, পশ্চিমবঙ্গে ভালো বৃষ্টিপাত হয়, উড়িষ্যায় ভালো বৃষ্টিপাত হয়, ঠিক আছে? যদিও তামিলনাড়ুতে রিটার্নিং মনসুনে বৃষ্টিপাত হয়, ওটা ইম্পর্টেন্ট হয়, বাট এই অঞ্চলে দেখবে কি আছে? ধানের উৎপাদন বেশি আছে, ঠিক আছে? থাঞ্জাভুর তামিলনাড়ু, সব থেকে বেশি দক্ষিণ ভারতের ধানের গোলা বলা হয় থাঞ্জাভুরকে। তো বুঝতে পারছো ব্যাপারটা? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে কি বোঝাতে চাইলাম, যে ক্লাইমেট, ক্লাইমেট যেমন হবে মানুষের খাদ্যাভ্যাস তেমন হবে, এটা মনে রাখো, ঠিক আছে? তো আমাদের ম্যাপ পয়েন্টিং রেসপেক্টে কি ভাবতে হবে দেখা যাক। আমরা সবসময় যাই ভাবি না, আমরা যখন ম্যাপ পয়েন্টিং ক্লাস করেছি তখন আমাদের কি করতে হবে? ম্যাপ পয়েন্টিং এর পয়েন্টে ভাবতে হবে, ম্যাপ পয়েন্টিং এর যে ভিউ বা ম্যাপ পয়েন্টিং সম্পর্কে, মানে যখন ক্লাস করছি তো ম্যাপ পয়েন্টিং দিয়ে ভাবো সবকিছু। তাহলে চলে যাক, কি আসা যাক। তাহলে চা হয়ে গেছে, কফি হয়ে গেছে, এরপর আখ দেওয়া, আখ দেওয়া এইখানটায়, উত্তরপ্রদেশের আখ এইখানটা আখ হয়, ঠিক আছে? এইখানটা আখ, ঠিক আছে? যেমন উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির ভান্ডার, তাই তো? তাহলে এই জায়গাটা হচ্ছে আখ উৎপাদক অঞ্চল, ঠিক আছে? উত্তরপ্রদেশ চিনির ভান্ডার বলা হয়। তো এইখানটায় ভারতের সব থেকে বেশি আখ উৎপাদক হয়। যদি বলা হয় পৃথিবীর রেসপেক্টে, কিউবা, তো কিউবা কোথায় আছে? কিউবা একটা দেশ যেখানে প্রচুর আখ উৎপাদন করা হয়, ঠিক আছে? তাহলে আখ হয়ে গেল। কার্পাস, কার্পাস এইখানে উৎপন্ন, কার্পাস, ঠিক আছে? কার্পাস এই জায়গায় কার্পাস উৎপাদন হয়, ঠিক আছে? কার্পাস উৎপাদন হয়। তো এই কার্পাস হচ্ছে রেগুর মাটিতে উৎপাদন হয়, গুজরাটে কিছু রকম সামান্য উৎপাদন হয়, মহারাষ্ট্র যেটা হয়, ঠিক আছে? এইখানটা রেগুর মাটি আছে, মানে কৃষ্ণ মৃত্তিকা, এই কৃষ্ণ মৃত্তিকাতে ভালো করে কি উৎপাদন হয়? কার্পাস উৎপাদন হয়। তাহলে চা, কার্পাস, আখ হয়ে গেল। এবার আসি তোমার খুব ইম্পর্টেন্ট ধান। দেখো ধান যে এই যে এইখানটা, ঠিক আছে? এইখানে ধান উৎপাদন হয়। এই যে এইগুলো না বছরে দুবার ধান উৎপাদন হয়, বছরে দুবার। আমাদের এখানে হুগলিতে, আমি হুগলিতে থাকি, হুগলিতে দুবার ধান উৎপাদন হয়, সিজন অফ সিজন, ঠিক আছে? সিজন মানে হচ্ছে আউশ আমন ধানটা, অফ সিজন আউশ ধান, ঠিক আছে? তো এইরকম দুবার হুগলিতে কি উৎপাদন হয়? ধান উৎপাদন হয়। বাট এইগুলোতে তুমি যাও, এই যে এই জায়গাটা, ঠিক আছে? উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই দিকটায়, ঠিক আছে? বা এই দিকটায় মহারাষ্ট্রে যাও, ওখানে ধান যে উৎপাদন হয় একবার উৎপাদন হয়। তো দেখ, তো আমি কি বললাম? আমি বললাম মানুষের যে ক্লাইমেট, ক্লাইমেটটা দেখো না, মহারাষ্ট্রে জল ভালো হয় না, ঠিক আছে? এই ডেকান ট্র্যাপ, এখানে প্রতি বছর তোমরা খবর শুনি, মানে খবরে এই মার্চ এপ্রিল মাসে তুমি খবর খুলি শুনতে হবে যে জলের একটা ক্রাইসিস দেখা যাচ্ছে বা জল ভালো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো এটাই বলতে চাইছি, কারণ এখানে জলই উৎপাদন হয় না। আমরা জানি ধান উৎপাদন করতে প্রচুর জল লাগে না? তো জল যদি না পায় তাহলে ধান কিভাবে চাষ করবেন? তো ওই জন্য যে ক্লাইমেটটা দরকার, এই ব্যাঙ্গালুরু বা এইগুলো, এখানে ডেকান ট্যাপ অঞ্চল এখানে পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই এই যে রেখাটা, এই রেখাটা মানুষের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করছে। তো এই রেখা, এদিকে ভালো ধান উৎপাদন হয় কেন? তো ক্লাইমেটটা খুব ইম্পর্টেন্ট, মাটিও খুব ভালো ওখানকার, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আমার। তো বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছি? তাহলে আমাদের কি কি গেল? আমাদের গেল আখ গেল, আমাদের কফি গেল, চা গেল, ধান গেল, গম গেল। গমটা বলা হয়নি, গমটা ইম্পর্টেন্ট তাও বলেছি গমটা।
মনে রাখবে গমটা উত্তরপ্রদেশের মেন এই যে এই জায়গাটায় গম কটা যায়, গম ঠিক আছে, গম এখানটা ঠিক আছে, গম। তো গম প্রধান হয়েছে। তো এই হচ্ছে তোমার গম হয়ে গেল। এবার কি আছে, এবার কয়টা ইম্পর্টেন্ট জায়গা আছে, দেখা যাক কি কি জায়গা আছে। জায়গাগুলো করতে গেলে তো যেটা করতে হবে তার আগে আমাকে ম্যাপটাকে পরিষ্কার করতে হবে। দেখা যাক কি কি জায়গাতে আমি পাবো। জায়গাগুলো আমি লাল দিয়ে করছি, তোমরা দেখতে থাকো। চলো জায়গাটা দেখে যাক। প্রথম আসে হচ্ছে, প্রথম আসে হচ্ছে মোটর গাড়ি উৎপাদন করে গুড়গাঁও হরিয়ানা। তো এই যে এখানটা হচ্ছে গুড়গাঁও হরিয়ানা, হরিয়ানা এইখানটা হচ্ছে গুড়গাঁও, গুড়গাঁও গুড়গাঁও হরিয়ানা। এখানে মারুতি উদ্যোগ লিমিটেড, এই যে মারুতি সুজুকি গাড়িগুলো তোমরা দেখছো এইখানে উৎপন্ন হয়। গুড়গাঁও দিল্লি, দিল্লি আসতে হলে এই দেখো এই সোজা যাবে আর এই খাঁজ আছে, ঠিক আছে, দিল্লি ঠিক আছে। তাহলে গুড়গাঁও গেল, গুড়গাঁও হচ্ছে ভারতের মোটর গাড়ি উৎপাদন কেন্দ্র। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী বা কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, দুটো দিতে পারে, যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে। আর কি আছে, সেটা হচ্ছে রেল ইঞ্জিন। কোথাও রেল ইঞ্জিন, এখানে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন। চিত্তরঞ্জন ভারতের লোকোমোটিভ মানে রেলের ইঞ্জিন, বৈদ্যুতিক রেলের ইঞ্জিন, ঠিক আছে। হলদিয়া শিল্পাঞ্চল, পেট্রো রসায়ন শিল্পাঞ্চল হলদিয়া, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। এখানে যে আইটি সেক্টর, আইটি সেক্টর মানে হচ্ছে সল্টলেক সেক্টর 5 বা তথ্য প্রযুক্তি কেন্দ্র দিতে পারে, ঠিক আছে। তো এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, চিত্তরঞ্জন, হলদিয়া, আইটি সেক্টর বা তথ্য প্রযুক্তি কেন্দ্র, এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছরের ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে, ঠিক আছে। হয়ে গেল ওখানে। আর কি আসতে পারে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু আছে, ব্যাঙ্গালুরু কর্ণাটক আছে, ব্যাঙ্গালুরু এখানে আছে, ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ, তেলেঙ্গানা আছে হায়দ্রাবাদ, ঠিক আছে, এটা হায়দ্রাবাদ। তো এটা আছে আইটি মানে এইটা হচ্ছে আইটি সেক্টর, সিলিকন ভ্যালি বলা হয়। এটা বাদ দাও, তোমরা সবাই জানো ব্যাঙ্গালোর সিলিকন ভ্যালি। এগুলো হাইটেক সিটি, হাইটেক, হাইটেক মানে এখানকার যে টেকনোলজি খুবই উন্নত, দ্যাটস ওয়াই দিস সিটি ইজ কল্ড হাইটেক সিটি, ঠিক আছে। মনে থাকবে এগুলো। এইগুলো আশা করি খেয়াল করছো তোমরা, দেখছো আমি কিভাবে করছি, সেগুলো ম্যাপ পয়েন্টিং এ তোমরা পয়েন্টিং করছো ভিডিওর সঙ্গে সঙ্গে। তো যদি করতে থাকো তোমরা 10-10ই পাবে, ঠিক আছে। তোমাদেরকেও 10-10 থেকে আটকাতে পারবে না, মনে থাকবে। তো আমি যেগুলো বলছি তো করতে থাকো, ঠিক আছে, ভালো করে করো। একবার নয় দুবার টেস্টটাকে শুধু দেখে চলে যাও। টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা আসছে, এই মাধ্যমিক পরীক্ষায় তোমরা দেখে চলে যাও, আশা করি 10-10ই পাবে। পরবর্তীতে কে দেখা যাক। প্রথমে আছে হচ্ছে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, দেরাদুন, দেরাদুন। এটা দেখবে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দিল্লি, আমি বললাম একটু দিল্লি দেখিয়েছি। শুল্কমুক্ত বন্দর, যেখানে ট্যাক্স ফ্রি, কান্ডালা পরীক্ষা দেয়। ভারতে একটি শুল্কমুক্ত বন্দর, 1 নম্বরও দেয়, ম্যাপ পয়েন্টিংও দেয়, যেটা খুশি দেয়, বা ডাইরেক্ট কান্ডালাও দিতে পারে। তো যেটা দেবে আমরা সিনারি কোড, যেটা কান্ডালাও দিতে পারে, আর কি বললাম ভারতের শুল্কমুক্ত বন্দর দিতে পারে। তো যেটা খুশি দেবে, সেটা আমিও জানি না, তুমিও জানো না, তার আগে এই নিয়ে বলছি, ভালো করে পয়েন্টিংটা করে যাবে। তো কান্ডালা হয়ে গেছে। গোলাপি শহর জয়পুর, জয়পুর গোলাপি শহর বলতে পারে বা জয়পুরও বলতে পারে, রাজস্থানে অবস্থিত গোলাপি শহর। যদি কেউ বেড়াতে যাও দেখবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ঠিক আছে, হাওয়াই মহল আছে, তো মনে রাখবে। আচ্ছা, ভারতের প্রবেশদ্বার জানো মুম্বাই, গেটওয়ে অফ ইন্ডিয়া বলে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। মুম্বাই ডাইরেক্ট মুম্বাই দিতে পারে বা ভারতের প্রবেশদ্বার হিসেবেও দিতে পারে, যেহেতু এগুলো ভারত, এগুলো ইম্পর্টেন্ট, মুম্বাই সবাই জানে। তো এইগুলো ম্যাপ পয়েন্টে দেওয়ার ক্ষেত্রে ভারতের প্রবেশদ্বার হিসেবে দিতে পারে, বা তোমাদের 1 নম্বর এক নম্বর প্রশ্ন বা এমসিকিউ আরও দিতে পারে। তোমরা ভালো করে এগুলো খেয়াল করবে, হ্যাঁ। তো একটা গুড স্টুডেন্টের এটাই, একটা গুড স্টুডেন্টের ক্ষেত্রে এটাই একটা সবচেয়ে বড় মানে ছোট ছোট যে বিষয়গুলো আছে না, ওগুলো ভালো খেয়াল করে, ঠিক আছে, তোমরা খেয়াল করো। তো এটা যে বলার ছিল। মুম্বাই হয়ে গেছে। চেন্নাই আসি, চেন্নাই গেল ভারতের ডেট্রয়েট।
ডেট্রয়েট মানে কি, এখানে প্রচুর কি হয়, গাড়ি উৎপাদন করা হয়, ঠিক আছে। যেমন ডেট্রয়েট আছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, ঠিক আছে। ওখানে যে ডেট্রয়েট শহরটা, ওখানে প্রচুর কি উৎপাদন করা হয়, গাড়ি উৎপাদন করা হয়। ঠিক একই কারণে চেন্নাইও অনেক গাড়ি উৎপাদন করা হয়, ঠিক আছে। ওখানে অনেক বড় বড় গাড়ির ফ্যাক্টরি, অশোক লেল্যান্ড, ঠিক আছে, এসব আছে, বড় বড় গাড়ির ফ্যাক্টরি আছে। তো এইগুলো থাকার কারণে এই জন্য চেন্নাইকে বলা হচ্ছে ডেট্রয়েট অফ ইন্ডিয়া। ডাইরেক্ট চেন্নাইও তোমাদের ম্যাপ পয়েন্টিং এ দিতে পারে, কিংবা ভারতের ডেট্রয়েট হিসেবেও দিতে পারে, ঠিক আছে। তো হয়ে গেল এগুলো। কোচি, আরব সাগরের রানী, এই যে কোচি ঘটেছে এখানটায়, আরব সাগরের রানী, ঠিক আছে, কোচি। নামটা শুনে কোচি কোচি মনে হলো, তুমি নাম্বার কিন্তু 1 পাবে, ঠিক আছে। তো নাম্বার তোমাকে কিন্তু দেওয়া হবে 1, তোমরা এগুলো খেয়াল করবে, ঠিক আছে। কোচি, কোচি কি বললাম, কোচি হচ্ছে আহ আরব সাগরের রানী, ঠিক আছে। কোচি, কোচি হচ্ছে আরব সাগরের রানী, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা ম্যাপ পয়েন্টিং এ দেয়। হয়ে গেল। তাহলে এইখান থেকে আমাদের যা ম্যাপ পয়েন্টিং আর একটা দিতে পারে, দিলেও দিতে পারে, ভারতের বললাম সব থেকে অল্প জন ঘনবসতিপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, এবং ভারতের ছোট রাজ্য সাইজে গোয়া, সব থেকে কম জনসংখ্যাযুক্ত রাজ্য এটা হচ্ছে সিকিম। এইটা ম্যাপ পয়েন্টিং এর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো নয়, এগুলো 1 নম্বর প্রশ্ন আসতে পারে, বাট ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে এইটা বেশি, মানে এইটা বেশি ইম্পর্টেন্ট। ভিভিআই করেছি, ঠিক আছে, অরুণাচল প্রদেশ। মৃত্তিকাতে আসি। মৃত্তিকা অনেক শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে যেগুলো ম্যাপ পয়েন্টিং আছে সেগুলো দিই তোমাদের কাছে। আশা করি আর ভিডিওটা লম্বা হবে না, তোমরা অনেকক্ষণ ধরে ভিডিও দেখছো এবং আমার সঙ্গে পয়েন্টিংও করছো। আমি দেখো ভিডিওটা, এই ভিডিওটা করছি ধীরে ধীরে কেন বলছি, যে তোমরা আমার সঙ্গে ম্যাপ পয়েন্টিং করে দিতে পারো। আমি তো শুধু পয়েন্টিং করে ছেড়ে দিতে পারতাম, যে এইটা এই দিল্লি, এটা তোমার মুম্বাই, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে তোমার হলদিয়া, এটা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ঠিক আছে, এটা বলে ছেড়ে দিতে পারতাম। আমি কেন করছি, আমি তোমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, আমি যাতে তোমাদের ম্যাপ পয়েন্টে এখানেই আমার ক্লাস করতে করতে মুখস্থ হয়ে যায়, তো তোমরা ক্লাস করতে করতেই 10 নম্বর পেয়ে যাও, এই বিষয়টা এনে করা হচ্ছে না। তো এইখান থেকে আমি কিছু জিনিস তো বলি। সুন্দরবনটা খুব ইম্পর্টেন্ট। সুন্দরবনটা কেন ইম্পর্টেন্ট, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যযুক্ত অঞ্চল, এটা সুন্দরবন। এই যে এখানটায় একগাদা খাড়ি দেখতে পাচ্ছ, খাড়ি এলাকা, পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এইখানে একগাদা খাড়ি আছে, এটা সুন্দরবন, ঠিক আছে। সুন্দর, এটা হচ্ছে জীব বৈচিত্র্য এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। সুন্দরবনে গেল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কোথায় আছে, কৃষ্ণ মৃত্তিকা, এখানে কৃষ্ণ মৃত্তিকা, এটা আমি আগেও দেখেছি ভালো, কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, কি বললাম, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, ঠিক আছে। এখানে ভালো কার্পাস উৎপাদন হয়, তাহলে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কৃষ্ণ মৃত্তিকা হয়ে গেল। পার্বত্য মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা দেখা যাচ্ছে এদিকে, এইখানটা, 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 সিকিমটা, এটা পার্বত্য মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা। এই হচ্ছে ম্যাপ পয়েন্টিং, এইভাবে করতে হয়। আশা করি তোমরা আমার সঙ্গে রয়েছো এবং আমার আমার ভিডিওটি দেখছো, ঠিক আছে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং নিত্য নতুন ভিডিও পেতে বা মাধ্যমিকে ভূগোলে 100-100, ইতিহাসে 100-100 যদি পেতে চাও এই দুটো নাম্বার, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট।